অনেকগুলো হিউম্যান রাইটস জাতিসংঘেও এইগুলো উত্থাপন করা হয়েছে। এইগুলি ব্রিটিশ গণমাধ্যমেও প্রচার করা হয়েছে, যার জন্যই ব্রিটিশ গণমাধ্যম বা এইটা প্রচার করার পরে ওখানকার যে প্রধানমন্ত্রী উনি দেখা করতে রাজি হয়নি। ওনার জন্য যদি উনি আসলেই যদি চাইতেন যে হ্যাঁ দেশের ভালো চাইতেন, তাহলে উনি ব্রিটিশ পার্লামেন্টে, যেটা টিউলিপ সিদ্দিকী ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাহলে ওপেন ডিবেটে আসতেন। উনি লুকোচুরি কেন তারেক রহমানের সঙ্গে মিটিং করার জন্য উনি গোপনে সেখানে অন্য কেউ থাকতে পারবে না, তার মানে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। ভালোই চান তাহলে এই যে করিডোর দিয়ে দেওয়া হলো, সেন্ট মার্টিনে এখন আমরা যেতে পাচ্ছি না, আপোষকামিতা কে করে? যে ক্ষমতায় অবৈধভাবে থাকতে চায় এবং যার কোনো লাজ লজ্জা নেই। উনি এইখানে আমেরিকায় এসেই প্রথমেই বলেছেন ইটস এ মেটিকুলাসলি ডিজাইন প্ল্যান। এবং যখন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচিত হলেন, উনি বললেন গত বছর এই ক্ষেত্রেই 29 মিলিয়ন ডলার বাংলাদেশে গেছে এই সরকার উৎখাতের জন্য। এর একটা পোর্শন ইউনূস পেয়েছেন, আবার এই যে আদিলুর রহমান, আসিফ নজরুল সহ ছাত্র নেতারা সবাই এটা পেয়েছে। তো এইগুলি যদি দেখেন যে টাকা, এবং গত 4 বছরে আমেরিকা থেকে ইউএসএইড এর মাধ্যমে প্রায় 130 বিলিয়ন ডলার গেছে। তো এই টাকাগুলি যে গেছে, এই টাকাগুলি উনি তো টাকার পাহাড়ের উপর বসে আছেন। দেখেন যে টাকাগুলি নিয়ে, এবং রিসেন্টলি আমার একটা সোর্স আছে আর্মির ভেতরে, সে জানালো যে ওনার নির্বাচন ডিসেম্বরের ভিতরে দিবেন, একটা শর্তে ওনাকে যদি 10 বিলিয়ন ডলার নেদারল্যান্ডে দেওয়া হয় গ্রামীণকে, তাহলে উনি ইলেকশন দিবেন, নাহলে কোনো ইলেকশন দিবেন না। সেনা প্রধান নির্বাচনের কথা বলে, ভাই আপনি তো আমার চেয়ে সিনিয়র এবং রাজপথের লোক, রাজপথে রাজনীতি করার মানুষ, আপনাকে সবাই চিনেন। আচ্ছা, কোনদিন এটা শুনেছেন যে রাজনৈতিক নেতারা ইলেকশন চায় না, সেনা প্রধান চায়? সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। এটা কখনো দেখিনি। সেনাবাহিনী কখনো নির্বাচন চায় না, রাজনীতিবিদদের নির্বাচন চায়। তাই না? এটা অদ্ভুত ব্যাপার। মানে সেনা প্রধান ওটা বলে, কিন্তু যারা ভোট চায় না তাদের কালে কিন্তু তিনি জোতার বাড়ি দিয়েছেন, তাদের জোতার বাড়ি দিয়েছেন বলে আমি মনে করি বেজ্জতি করেছেন। এটা ইউনূসের বোঝার ক্ষমতা নেই, কারণ তিনি রাজনীতিবিদ নন। আপনি ভালোভাবে জানেন, যেহেতু আপনি আমার সিনিয়র। আপনি কোনোদিন শুনেছেন ডক্টর ইউনূস কোনোদিন রাজপথে মিছিল করেছে, মিটিং করেছে? কোনো দলের পক্ষে কোনোদিন করেনি, এমনকি সে মুক্তিযুদ্ধেও ছিল না। এটা আমরা জানি। তিনি ম্যাচিউর ছিল না, সে মুক্তিযুদ্ধ যায় নাই। বরং আমার ধারণা সে সুযোগ পেলে রাজাকার আল বদরি হইতো সম্ভবত। যাই হোক, সে সুযোগ পান নাই। এখন সবচেয়ে দুঃখজনক হলো যে আমাদের এই যে বললো আমরা ভোট বিক্রি, আমি তো কোনোদিন ভোট বিক্রি করি নাই। আপনি করেছেন, করেন, প্রশ্নই আসে না। আজাদ সাহেব আমাদের উপস্থাপক ভোট বিক্রি করে নাই, তাহলে অন্তত আমরা 4 জন এখানে উপস্থিত আছি যারা ভোট বিক্রি করি নাই। তাহলে কি ইউনূসের বাপও ভোট বিক্রি করতো? ইউনূসের আত্মীয় স্বজন ভোট বিক্রি করতো? যেহেতু তিনি বলেছেন বাংলাদেশে ভোট কেনা যায়, আমার বক্তব্য হচ্ছে ভোট যদি কিনে ইলেকশন করা যায়, ইউনূস সাহেবের তো কম টাকা নেই, জামাতের তো কম টাকা নেই। মুরদ থাকলে তারা টাকা দেয় ভোট কিনে ক্ষমতায় যাকে আমরা একটু দেখতে চাই। তারা তো 6টা ব্যাংক দখল করে নিয়েছে। বিএনপি চাঁদাবাজি করার জন্য বাস স্ট্যান্ড, তারপর কি বলে স্টেশন, এগুলো দখল করছে। তার চাইতে তো বেশি টাকা জামাতের। তাহলে জামাত আসুক। একদিকে তারা হাদিয়ার কথা বলে বেশ চালায়, বেশ দিয়ে পাঠায় দিবে বলে টাকা নিতেছে জনগণের কাছ থেকে। আবার ইসলাম, আমরা শুধু জানতাম যে জামাত একটা ব্যাংক দখল করছে, ইসলামী ব্যাংক। কিন্তু আমি গতকাল, আপনি যার কথা বললেন, হাবিব ভাইয়ের সাথে, যিনি খালেদা জিয়ার উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, তার মুখে আমি শুনে অবাক হয়ে গেলাম, জামাত নাকি 6টা ব্যাংক দখল করছে। তাই না? তাহলে তাই যদি হয়, তারা টাকা দিয়ে ভোট কিনেতে পারে কিনা? বাংলাদেশের জনগণ বোকা, কিন্তু এত বোকা নয়। টাকা নিতে পারে, কিন্তু ভোট যেখানে দেওয়ার সেখানেই দিবে। বাংলাদেশের জনগণ তো বোকা না। সেটা তো ডেফিনেটলি। আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পাইছে 2001 সালে, সেটা হচ্ছে 41%, সর্বনিম্ন। আর যারা বলে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, আওয়ামী লীগ একমাত্র দল এবং বঙ্গবন্ধু কন্যা একমাত্র ব্যক্তি 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে। 2001 সালে আওয়ামী লীগ হেরে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেয়।
শান্তিপূর্ণভাবে। বিএনপি তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই, একমাত্র বঙ্গবন্ধু কন্যাই করেছে। এবং আপনাকে আরেকটা তথ্য দেই, এটা আমি প্রাউড ফিল করি যে আমাদের বৃহত্তর ময়মনসিংহ ইনক্লুডিং টাঙ্গাইল, তখন তো টাঙ্গাইল বৃহত্তর ময়মনসিংহে, টাঙ্গাইল তো এখন ঢাকা বিভাগে ঢুকেছে, এখন বৃহত্তর ময়মনসিংহ বিভাগ ইনক্লুডিং টাঙ্গাইল। আপনি দেখেন সেখানে 38টা আসন ছিল। অবাক করার বিষয়, 38টা আসন। সবাই জানে 8-9 নির্বাচন, এটা লিগ্যাল নির্বাচন ছিল, কোনো কারচুপি হয়নি। সেইখানে 38টা আসনই নৌকা মার্কার। আমি কিন্তু নিজেও অবাক হয়ে গিয়েছিলাম। তো মানুষ যারা বলে আওয়ামী লীগের ভোট নাই, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আচ্ছা গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় বাটখারা হচ্ছে কি ইলেকশন। এত কোনো বাটখারা নাই। আপনি জিয়া ভাই জনপ্রিয় না আমি জনপ্রিয় না আমাদের উপস্থাপক জনপ্রিয় না যারা এখানে কমেন্টস করেছেন তাদের মধ্যে কেউ জনপ্রিয়, তার বাটখারা কি ইলেকশন। আপনাকে ইলেকশন দেন, দিয়ে আপনি আর যদি কেউ অন্যায় করে থাকে, কেউ দুর্নীতি করে থাকে, অবশ্যই শাস্তি হবে, হওয়া উচিত, এবং এটা মনে করে হবে, সেটা আইন অনুযায়ী হবে। জনাব শেখ ফরিদ, আপনার কাছে আরেকটা প্রশ্ন, তাহলে কি এখন আমরা বাংলাদেশের জনগণ আশঙ্কায় আছে, বাংলাদেশের নাগরিকরা আশঙ্কায় আছে যে লন্ডনে বসে কি বাংলাদেশটা ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে? হ্যাঁ, যেটা আমি বলি যে বাংলাদেশকে এখন গনিমতের মাল, একবার 71 সালে গনিমতের মাল ঘোষণা করেছিল শর্ষিনার পীর আর জামাতিরা, নেজামে ইসলামীরা, আল বদরেরা, রাজাকারেরা। আরেকবার গনিমতের মাল এবার পেয়ে গেছে 5 আগস্টের পরে। তার জন্য তারা ভাগ বাটোয়ারা, ইঁদুরের ওই বানরের সেই পাউরুটি ভাগের মতো ইংল্যান্ডে গিয়ে ভাগ বাটোয়ারা করা হচ্ছে। তো জনগণ এত বোকা না, যেটা আমি বারবার বললাম, একটু আগেই বলেছি যে টাকা যারটাই খাক। ইনুস সাহেব আরেকটা জিনিস খেয়াল করে নাই, টাকা যারটাই নেই, ভোটটা সে জায়গায় মতোই মারে, সিলটা সে জায়গা মতোই দেয়, তার পছন্দের। সেটা হতে পারে আমাকে, সেটা হতে পারে আমার বিরুদ্ধে, বা হতে পারে জিয়া ভাইয়ের পক্ষে, হতে পারে জিয়া ভাইয়ের বিরুদ্ধে। টাকা সে যেই নেই, ভোটটা তার জায়গা মতোই সে দেয়। জনগণ এত বোকা না। ইউনুস যেটা করতেছে, আমি তাকে ইউনুস বলতে চাই না, কারণ হলো যে ইসলামে ইউনুস, মোহাম্মদ এবং ইউনুস দুইটা নবীর নাম নিয়ে নাকি তিনি আসছেন। যদিও তাকে কেউ সুদখোর বলে, কেউ সুদের মহাজন বলে, কেউ নাস্তিক বলে, কেউ তাকে খ্রিস্টান বলে, হোয়াট এভার ইট ইজ, আমরা জানি এগুলো হওয়া অপরাধ, আমরা মনে করি না। কিন্তু তিনি যে রুটি ভাগ করতে গেছেন, তিনি যে কিস্তিতে নির্বাচন দিয়ে কিস্তিতে বাংলাদেশ খাবেন, বাংলার জনগণ যারা কিস্তি নেয় তারা বোকা হইতে পারে। বরং বাংলাদেশের জনগণ বোকা বলেই বাংলাদেশের 34%, 100 টাকায় 34 টাকা দিয়ে এই দাদন ব্যবসা টিকিয়ে রেখেছে। এই ইউনুসেরা চায় বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হোক, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হোক, বাংলাদেশের মানুষ দরিদ্র হোক, আর তার কিস্তি নির্ভর হোক। বাংলাদেশের মানুষ কিস্তি তো নিবেই না। এই সমস্ত দাদন ব্যবসা একদিন সিলগালা করে দিবে জনগণ, আদালতও লাগবে না, কারণ জনতার আদালত সবচেয়ে বড় আদালত। হ্যাঁ, ধন্যবাদ জনাব জিয়া করিম। আপনার কাছে আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, সেটা হলো উনি সফর করছে, যেটা লন্ডনের সর্বশেষ বেজ্জতির ব্যাপার, কোন সরকারি সফর না, অর্থাৎ লন্ডনের পক্ষ থেকে কোনো সরকারি সফর না, কিন্তু বাংলাদেশের হিসাবে সরকারি সফর। তাহলে জনগণের টাকাগুলো খরচ করে দলবল নিয়ে তার কি অধিকার আছে? কোন সরকারি চুক্তি হয় নাই, কোন অফিসিয়াল কোনো মিটিং হয় নাই, অর্থাৎ ইংল্যান্ডের গভর্নমেন্টের সাথে একটা বৈঠক এখনো পর্যন্ত হয় নাই। তাহলে জনগণের টাকা শ্রাদ্ধ করার অধিকার কে দিয়েছে তাকে? শুনেন, এইটা হচ্ছে যে আমি বললাম যে উনি এই পর্যন্ত যতগুলি সফর করেছেন সেগুলির ভিতরে 2টা ছাড়া বাকি সব ওনার পার্সোনাল সফর। এতে সরকারের এই সফর বাকি রেখে যে টাকা খরচ হয়েছে, প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের, তার মানে জনগণের। এইটা খরচ করার ওনার এখতিয়ার নেই। এখন জনগণকে এটা বুঝতে হবে যে এই উনি যে কাজগুলি করছেন, এটা জনগণকে মাঠে নেমে আসতে হবে, জনগণকে এটা প্রতিবাদ করতে হবে। আর ফরিদ ভাই যেটা বলছেন ওটার সঙ্গে আমি একটু অ্যাড করে নেই। আপনাদের মনে থাকার কথা, খালেদা বেগম জিয়া যখন লন্ডনে ছিলেন তখন এই জামাতের আমির এবং নায়েবে আমির দুইজনে মিলে কিন্তু ওই লন্ডনে গোপন বৈঠক করেছেন। এই গোপন বৈঠকের কিন্তু এখনো চলবে। কিন্তু জনগণ আরেকটা জিনিস, 71 সালে যারা বাংলাদেশ বিরোধী ছিল তারা বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালিয়েছে বাংলাদেশের যাতে উন্নতি না হয় সেদিকে। গোলাম আজম যেমন 7টা দেশের সঙ্গে নেগোশিয়েট করে যাতে বাংলাদেশকে যাতে স্বীকৃতি না দেওয়া হয়, সেই ব্যাপারেও তারা কাজ করেছে। এইটা তো নূতন কিছু না। এবং যারা স্লোগান দেয় যে
যারা স্লোগান দেয় যে যে পাকিস্তান, মানে যারা বলে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই, আমি বলি তাদের জন্মের ঠিক নাই। 30 লক্ষ শহীদ আর 2 লক্ষর মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়, সে দেশের মানুষ আর যাই করুক পাকিস্তানকে ভাই বলে মনে করে না। এক্স্যাক্টলি। সো এরা ওই পুরনো ছকে বাঁধা যে নিয়মগুলি, যেভাবে ক্ষমতায় আসছে, ইউনূস সাহেব যেভাবে দল গঠন করেছে, দুইটার সমন্বয় করে ক্ষমতায় থাকার জন্য, একটা চক্রান্ত করার জন্য তারা এখন লন্ডনে বৈঠক করছে। এটার বাইরে আর কোনো কিছুই না। এখন আপনি ওই যেটা বলছিলাম যে একমাত্র বঙ্গবন্ধু কন্যাই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, অন্য কেউ করে নাই। আপনারা এই পর্যন্ত দেখেন যে ইউনূস সাহেব তো একটা ইন্ডেমনিটি দিয়েছেন যে এই হত্যাকাণ্ড, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো কোনো বলেন না যে হত্যাকাণ্ডের বিচার হবে না, উনি বারবার বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যখন সাখাওয়াত সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো, তখন উনি বললেন যে এই যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, এখানে বুলেট ব্যবহার করা হয়েছে 7.62 মিলিমিটার। তখন ওনাকে পরের দিনই ওনাকে সরিয়ে দেওয়া হলো, কারণ আপনি দেখেন যে এই যে ছাত্রগুলি মারা গেছে, এটা 6.7, যেটা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ব্যবহার করে না, এইটা ব্যবহার করে পাকিস্তানের একটা জঙ্গি সংগঠন, আর করে হচ্ছে যে জামাত ইসলামী, তাদের তাবেদাররা। তাহলে যখন দেখলো যে এরা ধরা খেয়ে যাবে, কয়েকদিন আগে আপনার নড়ালের যে সমন্বয়ক, তার বাসা থেকে এই রাইফেল পাওয়া গেছে, এবং অন্য জায়গায় একটা মেয়ে দেখবেন, এইটা ধরনের একটা ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে আছে, একটা মেয়ে হিজাব পরা, নেকাব পরা, সে ওইটা রাইফেল নিয়ে ঘুরছে, যেটা 7.2 মিলিমিটার বুলেট ইউজ করে। এই যে জিনিসগুলো যদি দেখেন, যে এর পরেও যে আপনার অনেক পুলিশকে মারা হয়েছে, তারা নিজেরাই অকপটে স্বীকার করতেছে যে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে, পুলিশকে ঝুলিয়ে রাখা হয়েছে। এইগুলি আমেরিকাতেও কংগ্রেসে দেখানো হয়েছে, ব্রিটেনে দেখানো হয়েছে, এবং জেনিভাতে একটা মানবাধিকার সম্মেলনে, ওখানে তানিয়া আমির ছিলেন, এবং ওইটা ছিলেন হচ্ছে রাহান রশিদ, ওরা প্রেজেন্ট করেছে, যার জন্যই এই ইউনূস সাহেবকে সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী দেখা করতে চান না। হ্যাঁ, ধন্যবাদ, সুন্দর বলেছেন। জনাব শেখ ফরিদ, আপনার শেষ বক্তব্য যদি কিছু থাকে। আপনার কথা শোনা যাচ্ছে না জনাব শেখ ফরিদ। অনেক বিষয়ে আমাদের তথ্য সমৃদ্ধ করেছেন আমাদের জিয়া করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শক অনেক তথ্য এখানে আপনার কাছ থেকে শুনেছে, যেগুলো আপনি নিজে অংশীদার, সেই রাজনীতিতে ছিলেন, আমরা শুনলাম আপনার কাছে। আমাদের কি বলবো, আমরা সামারিতে অবশ্যই আমরাও মনে করি জনগণের ভাষায় আমরা কথা বলি, আমরা জনগণের কথা বলি, শুধু যে একটি দলের পক্ষে আমরা তা বলি না। তবে হ্যাঁ, আমরা নিরপেক্ষ না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো। মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলবে তারা আমাদের সারথি, সেটা যে কোনো দল, যে কোনো ব্যক্তি, যে কোনো সংগঠন হতে পারে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে না, সেটা আমার পরিচিত ব্যক্তি হোক বা পরিচিত সংগঠন হোক, আমরা তার সাথে নাই, ছিলামও না, থাকবো না। তবে আজকে যদি আমরা এই ইউনূস সরকারের পতন না ঘটে, এই ইউনূস সরকারকে না সরানো হয়, এই 10 মাসে বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে, বাংলাদেশের আইন কানুনের 12টা বাজিয়ে দিয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছে। সুতরাং এখন আমরা যদি সচেতন না হই, জনগণ যদি সচেতন না হই, আর আমরা তাদের ভোট দিতে বাধ্য না করি, তাহলে আমাদের দেয়ালে পিঠ তো ঠেকেই গেছে, আমাদের আর কোনো উপায় থাকবে না। এই দেশটা একেবারে নরকে পরিণত হয়ে যাবে। আমরা চাই না আমাদের দেশ একটা দুর্ভিক্ষের মুখোমুখি হোক, একটি যুদ্ধের মুখোমুখি হোক, একটা গৃহযুদ্ধের মুখোমুখি হোক। আমরা এই দেশটাকে পাকিস্তানের মতো দেউলিয়া রাষ্ট্র বানাতে চাই না। আমরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, রাষ্ট্র ব্যবস্থা চাই, এবং এর জন্য বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস যেভাবে বেজ্জতি করেছে, আমরা সেটা বরদাস্ত করতে পারতেছি না। তার বিরুদ্ধে তো মামলা হওয়া উচিত বাংলাদেশের কোর্টেও, যে তিনি পুরো বাংলাদেশটাকে অপমান করেছেন, বাংলাদেশের জনগণকে অপমান করেছেন, নির্বাচন ব্যবস্থাকে অপমান করেছেন, ভোট ব্যবস্থাকে অপমান করেছেন। আমরা এটা মেনে নিতে পারি না, এবং আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং আমরা আশা করতেছি খুব শীঘ্রই বাংলাদেশের জনগণের সরকার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আসবে। ভালো থাকবেন সবাই।